নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর মডেল কোশ্চেন পেপার 3-র যে ইতিহাসের প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। আগের একটি পাঠে আমরা কিছু প্রশ্নের সমাধান করেছি, আজ তার দ্বিতীয় পাঠ। এই পাঠে আমরা বাকি যে প্রশ্নগুলি আছে সেগুলির সমাধান করব। তো ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, প্রথম প্রশ্ন যেটি আছে আজ এখান থেকে সমাধান করা হবে কোশ্চেনগুলো। প্রথম প্রশ্নে কি আছে, হাতিগুম্ফা লিপি থেকে কার সম্বন্ধে জানা যায়? এখানে যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে কলিঙ্গরাজ খারবেলের কথা জানা যায়। কলিঙ্গরাজ খারবেলের কথা জানা যায়। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে কি, সুয়ানজাং কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন? এখানে অ্যান্সার হবে হর্ষবর্ধনের রাজত্বকালে। তোমরা অ্যান্সারগুলো পূর্ণ বাক্যে দেবে, এখানে লেখার জায়গা নেই, শুধুমাত্র অ্যান্সারগুলো আমরা দিয়ে দিচ্ছি। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে মিনান্দার কার প্রভাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? এখানে যে অ্যান্সার হবে সেটি হলো নাগসেন। মিনান্দার নাগসেনের প্রভাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে কি, ভৃগুকচ্ছ কোন নদীর মোহনায় অবস্থিত? এখানে যে অ্যান্সার হবে সেটি হলো ইরাবতী নদীর মোহনায় অবস্থিত। পরে যে প্রশ্নটি আছে দেখো, বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। মার্গ কথার অর্থ হলো কি? মার্গ কথার অর্থ হলো পথ। পরে যে প্রশ্ন আছে দেখো, 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, মৌর্য অর্থনীতি নির্ভরশীল ছিল ড্যাশের ওপর? এখানে যে অ্যান্সার হবে সেটি হচ্ছে কৃষির উপর। পরে যে প্রশ্ন আছে দেখো, 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি, 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে গোলমরিচের ফলনে বিখ্যাত ছিল কেরালা। পরে যে প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে মিচ্ছ কটিকম কথার অর্থ হলো মাটির তৈরি ছোট বাড়ি। মাটির তৈরি ছোট বাড়ি। তো দেখো, গোলমরিচের ফলনে বিখ্যাত ছিল কেরালা, আর মিচ্ছকটিনম কথার অর্থ হলো মাটির তৈরি ছোট বাড়ি। পরে যে প্রশ্নগুলি আছে দেখো, তো দেখো এর সাথে আমরা 4-এর দাগের প্রশ্নগুলির সমাধান করে দেবো। 4-এর দাগের প্রশ্নে কি বলা হয়েছে দেখো, 4-এর দাগের প্রথম প্রশ্নে বলা হয়েছে ব্রহ্মবাদিনী বা সদ্যোদ্দাহা কাদের বলা হয়? তো দেখো বন্ধুরা, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে লিখবে। তো দেখো, এখানে প্রশ্নে দেওয়া আছে ব্রহ্মবাদিনী ও সদ্যোদ্দাহা কাদের বলা হতো? পরবর্তী বৈদিক যুগে নারীর মর্যাদা কিছুটা ক্ষুণ্ণ হলেও উচ্চশিক্ষায় তারা পিছিয়ে ছিল না। ব্রহ্মবাদিনী পরবর্তী বৈদিক যুগে যেসব নারী অবিবাহিত থেকে সারা জীবন দর্শন ও ধর্মতত্ত্ব চর্চা করতেন তাদের বলা হতো ব্রহ্মবাদিনী। 2 নম্বরে কি বলা হয়েছে দেখো, সদ্যোদ্দাহা এই সময় যে সমস্ত নারী বিবাহের পূর্বে পর্যন্ত বিদ্যাচর্চা করতেন তাদের বলা হতো সদ্যোদ্দাহা। গার্গী, মৈত্রেয়ী ছিলেন এ যুগে দুজন
বিদুষী রমণী। তো এই প্রশ্নের অ্যান্সারটাই তোমরা এখান থেকে করবে। যাদের রায়মার্টিন সহায়ক আছে তোমরা 70 নম্বর পৃষ্ঠায় গিয়ে প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে কি কি কারণে মগধ শক্তিশালী মহাজনপদে পরিণত হয়েছিল। কি কি কারণে মগধ শক্তিশালী মহাজনপদে পরিণত হয়েছিল, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে লিখবে। তো দেখো বন্ধুরা, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে লিখবে কি কি কারণে মগধ শেষ পর্যন্ত বাকি মহাজনপদগুলির থেকে শক্তিশালী হলো। তো দেখো, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে যে 16টি মহাজনপদ গড়ে উঠেছিল তার মধ্যে শেষ পর্যন্ত মগধ বাকি মহাজনপদগুলির থেকে শক্তিশালী হয়েছিল। মগধের শক্তিশালী হওয়ার কারণগুলি হলো: এক, মগধের অবস্থান। মগধ ছিল নদী ও পাহাড় দিয়ে ঘেরা, ফলে বাইরের কোনো রাজা সহজে মগধ আক্রমণ করতে পারত না। মগধের অর্থনৈতিক সমৃদ্ধি। গঙ্গার পলিমাটি দিয়ে তৈরি মগধের কৃষিজমিতে প্রচুর ফসল হতো। মগধে লোহা তামার খনি ছিল বলে মগধের সেনাবাহিনী সহজেই লোহার অস্ত্রশস্ত্র ব্যবহার করতে পারত। জলপথ ও স্থলপথে মগধের ব্যবসা বাণিজ্য চলত। রণহস্তিচূড় প্রাচুর্য। মগধের ঘন জঙ্গলে প্রচুর হাতি পাওয়া যেত। সেই হাতিগুলি রাজারা যুদ্ধের কাজে ব্যবহার করতে পারত। এই কারণে গুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মগধের অবস্থান। এই অবস্থানের জন্যই তারা নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধি ছিল। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে এলাহাবাদ প্রশস্তি। টিকা লিখতে বলা হয়েছে। তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। এলাহাবাদের কৌশাম্বী গ্রামে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের একটি লিপি পাওয়া গেছে। এই লিপিতে সমুদ্রগুপ্ত সম্পর্কে খুব ভালো কথাই লেখা আছে বলে একে এলাহাবাদ প্রশস্তি বলা হয়। এই এলাহাবাদ প্রশস্তিটি রচনা করেছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। এই প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের যুদ্ধ ও রাজ্য জয় প্রভৃতির সম্বন্ধে জানা যায়। তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এই পর্যন্ত লিখবে। যাদের কাছে রায়মার্টিন সহায়িকা আছে তোমরা 118 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে কি মৌর্য রাজাদের রাজস্ব বা কর ব্যবস্থা কী রকম ছিল। তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। মৌর্য রাজাদের রাজস্ব বা কর ব্যবস্থা কীরকম ছিল। মৌর্য রাজাদের রাজস্ব বা কর ব্যবস্থা কীরকম ছিল। মৌর্য রাজারা ভারতে প্রথম রাজস্ব বা কর ব্যবস্থা ঢেলে সাজিয়েছিলেন। মৌর্য আমলে কর আদায়ের প্রধান দুটি উৎস ছিল কৃষি, শিল্প বাণিজ্য। কৃষি, মৌর্য রাজাদের রাজস্বের বেশিরভাগই আসত কৃষি থেকে। চাষির উৎপন্ন ফসলের 1/6 রাজস্ব হিসেবে নেওয়া হতো। মৌর্য আমলে বলি ও ভাগ নামে দুই ধরনের ভূমি রাজস্ব চালু ছিল। শিল্প বাণিজ্য, মৌর্য আমলের কারিগর ও ব্যবসায়ী সবার কাছ থেকে এই রাজস্ব আদায় করা হতো। এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এই পর্যন্ত লিখবে। যাদের কাছে রায়মার্টিন সহায়িকা আছে তোমরা 115 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, পরের প্রশ্নে কি বলা হয়েছে। পরের প্রশ্নে বলা হয়েছে বৈদিক সমাজের সঙ্গে মৌর্য আমলের সমাজের কি কি মিল ও অমিল খুঁজে পাওয়া যায়। তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে লিখবে। তো দেখো বন্ধুরা, এখানে সেই প্রশ্নটি দেওয়া রয়েছে যে বৈদিক সমাজের সঙ্গে মৌর্য আমলের সমাজে কি কি মিল ও অমিল খুঁজে পাওয়া যায়। মিল, বৈদিক ও মৌর্য আমলে উভয় সমাজেরই
বর্ণাশ্রম প্রথা কঠোর ছিল এবং নারীদের স্থান ছিল সমাজের একেবারে নিচু স্তরে। উভয় সমাজ ছিল পিতৃতান্ত্রিক ও কৃষিভিত্তিক, অর্থাৎ মৌর্য সমাজও ছিল পিতৃতান্ত্রিক ও কৃষিভিত্তিক, বৈদিক সমাজও ছিল পিতৃতান্ত্রিক ও কৃষিভিত্তিক। অমিল কি আছে দেখো, উভয় সমাজ ব্যবস্থায় কিছু মিল থাকলেও উভয়ের মধ্যে অমিল বা পার্থক্য ছিল। যেমন পার্থক্যগুলি দেখো, বৈদিক সমাজ ও মৌর্য সমাজ। সময়কাল বৈদিক সমাজ ছিল পূর্ববর্তী, মৌর্য সমাজ ছিল পরবর্তী। ক্ষত্রিয়ের প্রভাব, বৈদিক সমাজে ক্ষত্রিয়ের প্রভাব ছিল না, মৌর্য যুগে ক্ষত্রিয়ের প্রভাব ছিল বেশি। নারীদের অবস্থা, মৌর্য সমাজের তুলনায় বৈদিক সমাজের নারীরা অধিক মর্যাদা আসনে প্রতিষ্ঠিত ছিল। মৌর্য সমাজে নারীদের মর্যাদা বৈদিক সমাজের তুলনায় হ্রাস পায়। সাম্রাজ্য, বৈদিক যুগে ভারতে সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়নি, মৌর্যরাই ভারতে প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। তো দেখো বন্ধুরা, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এই পর্যন্ত লিখবে। যাদের কাছে রায়মার্টিন সহায়িকা আছে তোমরা 138 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো বন্ধু দেখো পরের প্রশ্নে কি বলা হয়েছে। পরের প্রশ্নে বলা হয়েছে কুষাণ যুগের কৃষি কীরকম ছিল। তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে লিখবে। কুষাণ যুগে কৃষি কীরকম ছিল। কুষাণ যুগে মানুষের প্রধান জীবিকা ছিল কৃষি। সমস্ত জমির উপর সম্রাটের মালিকানা ছিল না, অনেক জমির মালিক ছিলেন অন্যান্য নির্দিষ্ট ব্যক্তি। কৃষি, কুষাণ যুগের প্রধান ফসল ছিল ধান, গম, যব, আখ, কার্পাস প্রভৃতি। এই যুগের দাক্ষিণাত্যে তুলো ও কেরালায় গোলমরিচের চাষ বিখ্যাত ছিল। কৃষির উপকরণ, এ যুগে কৃষিকাজে নানান উপকরণের ব্যবহার হতো, যেমন লাঙল, কোদাল, দা, কুঠার প্রভৃতি। তো বন্ধুরা, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এই পর্যন্ত লিখবে। আর যাদের কাছে রায়মার্টিন সহায়িকা আছে তোমরা 139 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে।